আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদেরকে সেপ্টেম্বর মাসে জমা করতে হবে, সেটা মানে থার্ড সিরিজ পার্ট 6 সলভ করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে আমি তোমাদেরকে অনেক সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেনই বুঝতে পারবে। তো যেটা আমি এখানে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি টাস্কের ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। সেপ্টেম্বর মাসের ক্লাস 9-এর ম্যাথসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দেখো একের দাগে কিছু এমসিকিউ রয়েছে, তো সেগুলো আগে সলভ করি। তা দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত এর মধ্যে কোনটা হবে। আচ্ছা, এখানে আমি সলভ করে রেখেছি প্রত্যেকটা কোশ্চেনই, যাতে তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে বোঝাতে পারি। তো দেখো এখানে কিভাবে তাহলে আমরা সলভ করব। শতকরা লাভ 10 টাকা মানে হচ্ছে লাভ ক্ষতি সবসময় আমরা জেনারেলি ধরি হচ্ছে ক্রয় মূল্যের উপর। যদি বিক্রয় মূল্য কথাটা মেনশন করে দেওয়া না থাকে, তাহলে আমরা ধরি যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরই হয়। আর শতকরা লাভ যখন আসে তখন আমরা ধরে নিই যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তার উপর লাভ হচ্ছে যেটা আমাকে দেওয়া থাকবে সেইটা। তাহলে শতকরা লাভ তাহলে এখানে শতকরা লাভ 10 টাকা মানে কি, আমরা ধরবো যে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তার উপর লাভ হচ্ছে 10 টাকা। এবার লাভ হচ্ছে মানে আমি নিশ্চয়ই কম দামে কিনে জিনিসটাকে বেশি দামে বিক্রি করছি, তবে আমি লাভ করতে পারছি। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তার উপর যদি 10 টাকা লাভ হয়, তাহলে আমি জিনিসটা কত দামে বিক্রি করছি, 100 প্লাস 10 মানে 110 টাকায়। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাতটা কত হবে, 100:110, মানে দেখবে কাটাকুটি হয়ে কত হলো, 10:11। তাহলে এখানে কোন অপশনটা ঠিক, অপশন নাম্বার সি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সিটা হচ্ছে ঠিক অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে পরের কোশ্চেনটা দেখো কি আছে। ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করছে, তাহলে এর মধ্যে কোনটা ঠিক হবে। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বলে দিই, দেখবে তোমাদের বইয়ে পেজ নাম্বার 126-এ উপাদ্য নাম্বার 21, এখানে আমি ভালো করে মেনশন করে দিয়েছি। 126 নাম্বার পেজে 21 নাম্বার উপপাদ্যে দেখবে পুরো সেম টু সেম এই মানে এই উপপাদ্যটাই প্রমাণ করে দেওয়া আছে। এখানে আমি তোমাদেরকে আর প্রমাণ করে বোঝাচ্ছি না, এখানে আমি জাস্ট এখানে মানে স্টেটমেন্টটা লিখে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো ওখানে এটাই লেখা আছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটা বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ তৃতীয় বাহুর অর্ধেক হবে। আচ্ছা, এই যে ও এর পর যে কথাটা আছে, এইটা আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে দরকার নেই। যেটা আমাদের দরকার হচ্ছে ফার্স্ট পার্টটা, যে ধরা যাক ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই ডি দিয়ে আমি বিসি এর সমান্তরাল মানে এই যে তৃতীয় বাহুর সমান্তরাল একটা সরলরেখা টানবো ডিই। যে ইতে টানবো সেই ইটা এই এসি কে সমদ্বিখণ্ডিত করবে। এখানে ইটা এখানে থাকবে। তাহলে এখন এই ই বিন্দুটা এই এসি কে সমদ্বিখণ্ডিত করবে, মানে কি দুই ভাগে ভাগ করবে। তাহলে যদি ই বিন্দুটা এসি কে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ এর যা মান সি এর মান সমান, এখানে এটা একটুখানি নিচে নেমে গেছে, এটা ডিটা একটু মাঝখান দিয়ে হবে, তোমরা একটু বুঝে নিও। তার মানে এখান থেকে কি হবে, এটা এ এর যা পার্টের যা মান ইসি এই বাহুটার মান সমান। তাহলে যখন এ ই আর ইসি এই দুটো খণ্ডের মান সমান, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ই বিন্দুটা এসি কে সমান দুভাগে ভাগ করছে, তার মানে এসি ইকুয়ালস টু হাফ অফ এসি। তাহলে এ ই ইকুয়ালস টু হাফ অফ এসি, এটা আমাদের কোন অপশনে রয়েছে, অপশন নাম্বার বি। তাহলে আমাদের এখানে ঠিক অ্যান্সার কোনটা, বি। তাহলে যে ই বিন্দুতে ছেদ করছে সেটা এসি কে সমান দুভাগে ভাগ করছে, তার মানে এ ই ইকুয়ালস টু হাফ অফ এসি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার পরিসীমা এর মধ্যে কোনটা হবে। অর্ধবৃত্তাকার মানে আমরা কোনো একটা বৃত্তকে যদি সমান দুটো খণ্ডে ভাগ করি, তার এক একটা ভাগ হচ্ছে অর্ধবৃত্ত। এবার তোমরা জানোই যে একটা সম্পূর্ণ বৃত্তের
পরিসীমা কত হয় 2πr। 2πr মানে আমি যদি মানে এটা সম্পূর্ণ বৃত্তের পরিসীমা হয় 2πr। এবার আমি যদি এই বৃত্তটাকে মাঝ বরাবর ভাগ করি, ধরো আমি এই বৃত্তটাকে মাঝ বরাবর ভাগ করলাম, তাহলে আমরা বলতে পারি যে ওপরের টুকুর পরিসীমা হচ্ছে πr আর নিচের টুকুর পরিসীমা হচ্ছে πr, তবে গিয়ে আমরা টোটাল পুরো বৃত্তটার পাই কত 2πr। তাহলে এখন যদি আমি একটা অর্ধবৃত্তকে মানে নিই, তাহলে ওপরের টেস্ট এইটুকুর পরিসীমা কত হচ্ছে πr, আর এই যে তলার এই যে ব্যাসটা রয়েছে এইটা আর যেখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে দুটো আর যোগ করলে এই টোটালটা কত হচ্ছে 2r। তার মানে এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিসীমা কত হচ্ছে ওপরের এই πr, তলার এই টোটাল 2r, মানে πr যোগ 2r। এটা আমি বোঝালাম কারণ অনেকের হয়তো কনফিউশন থাকে যে কি করে অর্ধবৃত্ত পরিসীমা এটা আসে, তো সেটা আমি জাস্ট একটুখানি বুঝিয়ে দিলাম। তাহলে একটা অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি πr যোগ 2r, যেখানে r মানে হচ্ছে ওই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কত দিয়েছে 10.5 সেমি। তাহলে এখানে আমি যদি rটাকে কমন নিই, তাহলে এটা কত হবে পাই প্লাস 2 ইন্টু r। এবার r এর জায়গায় 10.5 সেন্টিমিটার বসিয়ে দাও, তাহলে এটা কত নাম্বার অ্যান্সার হবে, অ্যান্সার নাম্বার বি, এটাও হচ্ছে বি। তাহলে আমাদের কোনটা সঠিক, বিটা হচ্ছে সঠিক। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে কোনটা হবে। আচ্ছা, ধরি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার করে, বা তোমরা এক্সও ধরতে পারো। এবার এটা অনেকেই জানো যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়, a ইন্টু √2, মানে বাহু ইন্টু √2 একক। এটা হয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যে বাহুর দৈর্ঘ্য ইন্টু √2 একক। তাহলে এখানে বাহু দৈর্ঘ্য কত a, তাহলে a ইন্টু √2 সেন্টিমিটার। তাহলে আমাকে আবার দেওয়া আছে প্রশ্নে হচ্ছে 13√2, তার মানে a√2 মানে যায় 13√2 মানে তাই। তাহলে প্রশ্ন মতে এই দুটো হচ্ছে সমান, তো দুই দিয়ে √2 কেটে গেল, আমার অ্যান্সার কত আসলো 13 সেন্টিমিটার। তাহলে আমার এখানে কোন অপশনটা হবে, অপশন নাম্বার ডি। তাহলে এখানে হচ্ছে অপশন নাম্বার ডি, এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারলে। তাহলে পরের কোশ্চেনগুলো করি। আচ্ছা, এরপরে 2 নম্বরে আছে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ধার্য মূল্যের ওপর ছাড় নির্ভর করে, এটা সত্য না মিথ্যে। এটা 100 বার সত্য। যখন আমরা বলি সাপোজ কোন একটা জিনিসের ওপর 10% ছাড় দেওয়া হচ্ছে, সেটার মানে হচ্ছে কখনো ভাববে না যে যে জিনিসটা 100 টাকায় কেনা তার উপর 10 টাকা ছাড়, কখনো ছাড় ক্রয় মূল্যের ওপর থাকে না। তার মানে ভাববে যে জিনিসটার গায়ে ধার্য মূল্য 100 টাকা করা হয়েছে। ধার্য মূল্য মানে কি, আমি যদি কোনো জিনিসের গায়ে একটা তার দাম লিখে দিই, সে মানে আমরা কি বলি, আমরা জিনিসটার দাম ধার্য করেছি, ওটাই হয় ধার্য মূল্য। তার মানে 10 টাকা ছাড় মানে হচ্ছে জিনিসটার গায়ে 100 টাকা ধার্য মূল্য লেখা আছে, তার ওপর 10 টাকা ছাড়, মানে তার ওপর আমি আরো 10 টাকা কম নিচ্ছি। তাই তখন তাহলে বিক্রয় মূল্য কত কি দাঁড়াবে, 100 মাইনাস 10, 90 টাকা। এটা এখানে চাইনি, একটু বোঝানোর জন্য বলছি। তাহলে 10% ছাড় কথাটা আসে হচ্ছে ধার্য মূল্যের ওপরই। তো ছাড় যখনই বলবে যে 10% ছাড়, 20% ছাড়, তার মানেই হবে 100 টাকা ধার্য মূল্যের ওপর 10 টাকা ছাড়, 20 টাকা ছাড়। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। আচ্ছা, এর পরেরটা দেখো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0, এটা সত্য না মিথ্যে। এটাও সত্য। সত্য কেন, একটু পরে তোমাদের একটা পরিসংখ্যা বহুভুজের অঙ্ক আছে, ওটা আমি করাবো, তার আগে ওটা আমি বুঝিয়ে নিই। ধরো এখানে একটা শ্রেণী দেওয়া আছে, ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এবং তাদের পরিসংখ্যা হচ্ছে 1, 4 আর 3। তাহলে যখন আমরা পরিসংখ্যা বহুভুজ আঁকবো, তখন আমরা কি করি, এই 10 থেকে 20 মাঝখানের মিডিল পয়েন্ট নিই, কত হবে 15, মানে 10 যোগ 20 বাই 2 মানে 15, 30 বাই 2 মানে 15। এবার 15 আর পরিসংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে একটা পয়েন্ট বসবে। যখন আমি 20 থেকে 30 নম্বর কত হবে 25, 25,4, এখানে একটা পয়েন্ট বসবে। আচ্ছা, তারপরটা হবে দেখো 35,3, এইখানে একটা পয়েন্ট বসবে। এবার এই পয়েন্টগুলোকে আমাকে তারপর একটা সরলরেখা দিয়ে যুক্ত করতে হয়। এখানে আমি বাঁকা মানে খালি হাতে করছি বলে একটু একা বেঁকা আসছে। এবার যুক্ত করলাম, মানে আমার বহুভুজ আঁকতে হবে, তো এটা কি দেখতে বহুভুজ লাগছে, লাগছে না। তো এবার এই বহুভুজটাকে কমপ্লিট করার জন্য আমরা কি করি, যেখান থেকে শ্রেণীটা শুরু হচ্ছে 10 থেকে 20, ঠিক তার আগে একটা শ্রেণী নিই। তাহলে এখানে সেটা হবে হচ্ছে 0 থেকে 10। 0 থেকে 10-এর মধ্যে আমরা একটা বিন্দু নেব যার পরিসংখ্যা হবে হচ্ছে 0, তবে গিয়ে আমার বহুভুজটা কমপ্লিট হবে। ঠিক সেম ভাবে যে লাস্ট
শ্রেণী থাকে, তারপরে আমরা আরেকটা শ্রেণী নিই, তাহলে এখানে সেটা হবে 40 থেকে 50, তার একটা পরিসংখ্যা নেব হচ্ছে 0। এবার দেখো একটা বহুভুজ কমপ্লিট হচ্ছে যার এতগুলো বাহু। তাহলে বহুভুজগুলোকে কমপ্লিট করার জন্য আমাকে ঠিক আগের শ্রেণী, মানে প্রথম শ্রেণীর ঠিক আগে একটা শ্রেণী নিতে হয় যার পরিসংখ্যা 0 নিতে হয়, এটা একদম সত্য কথা। এবং যদি কখনো এটাও আসে যে শেষ শ্রেণীর ঠিক পরে একটা শ্রেণী নিতে হয় যার পরিসংখ্যা 0 হয়, এটাও সত্য কথা, না হলে আমার বহুভুজ আঁকাটা কমপ্লিট হয় না। আচ্ছা, এরপরে দেখো তাহলে এটা হচ্ছে সত্য। এরপরে দেখো 3 নম্বরে এইখানে একটা চিত্র আছে, এখানে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিইএফ রম্বসাকার ক্ষেত্রফলের সঙ্গে সমান। এইটা তোমাদের পেজ নাম্বার 181-তে প্রয়োগ 3-এ পেয়ে যাবে। সেম আমি পুরো লেখাটা এখানে এভাবেই অ্যাজ ইট ইজ এভাবেই লেখা আছে বইতে, যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিইএফ বর্গক্ষেত্র নয় এমন রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বেশি হয়। আমাকে দিয়েছে স্টেটমেন্টটা দুটো সমান, দুটো তো সমান কখনোই হয় না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হয় রম্বসের থেকে। বইতে তোমাদের এটা প্রমাণ করেও দেওয়া আছে, ওখানে তোমরা দেখে নিতে পারো কি করে হচ্ছে। তাহলে এইখানে আপাতত বিবৃতিটা হচ্ছে মিথ্যে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় রম্বসের থেকে। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা কি আছে, প্রতিটি বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যা। আচ্ছা, বৃত্তের পরিধির ফর্মুলা কি 2πr, ব্যাসার্ধ কি 2r। তাহলে অনুপাত বার করো, দেখো কত হয়, কাটাকুটি হয়, পাই হয়। এবার পাই মানে কি, পাই হচ্ছে 22/7, এটা একটা সংখ্যা তো, এটা একটা ধ্রুবক তো, তাহলে এদের অনুপাত একটা ধ্রুবক বা একটা সংখ্যা হচ্ছে এবং একটা নির্দিষ্ট সংখ্যা হচ্ছে। পাই এর মান কখনো জীবনে পাল্টাবে না, 22/7 22/7ই থাকবে। তাহলে এটা একদম সত্য বিবৃতি। ঠিক আছে, তাহলে এটা গেল সত্য মিথ্যা। এরপরে 3-এর দাগে কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন রয়েছে, চলো সেগুলো সলভ করি। তো কি দিয়েছে, 10টা পেনের ক্রয় মূল্য 8টা পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে শতকরা লাভ কত। আচ্ছা, 10টা পেনের ক্রয় মূল্য হচ্ছে ধরি 100 টাকা, তাহলে 8টা পেনের বিক্রয় মূল্য কি ক্রয় মূল্য সেগুলোর সঙ্গে সমান, তার মানে 10টা পেনের যে ক্রয় মূল্য 100 টাকা, ওটাই হচ্ছে 8টা পেনের বিক্রয় মূল্য 100 টাকাই হচ্ছে, দুটোই তো সমান। এবার যদি 8টা পেনের বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে একটা পেনের কত হবে 100/8 টাকা, তাহলে 10টা পেনের বিক্রয় মূল্য কত হবে 100/8 × 10। তো এটা কাটাকুটি করে দেখবে 125 টাকা হয়, এটাকে 4 দিয়ে কাটবে 2, এটাকে 4 দিয়ে কাটবে 25, তারপর এই 2 দিয়ে এই 10কে কাটবে হবে 5, 5 × 20 করলে হবে 125। ঠিক আছে, তো এখন তার মানে এখান থেকে 10টা পেনের বিক্রয় মূল্য কত আসছে 125 টাকা, আর 10টা পেনের ক্রয় মূল্য কত ছিল 100 টাকা। তার মানে একটা জিনিস দেখো, আচ্ছা এগুলো একটু আমি মুছে দিই, নয়তো এগুলো একটু উপরে দিয়ে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে কাটাকুটিটা একটু তোমরা বুঝতেই পারছো কি করে হয়েছে। আচ্ছা, এবার দেখো তার মানে 10টা পেনের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে আমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করছি 10টা পেনই, তাহলে অবশ্যই আমার লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে 125 - 100 মানে হচ্ছে 25 টাকা। এবার আমাকে বলেছে শতকরা লাভ কত। একটু আগে আমি বললাম শতকরা কথাটা যখনই আসে তখনই আমাকে ধরতে হয় ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে তার লাভ বা ক্ষতি কত হতো। তো এখানে আমি অলরেডি 100 টাকা ক্রয় মূল্য ধরেই অঙ্কটা করেছি, তাহলে এখানে আমাকে আলাদা করে 100 টাকা যদি হতো বার করার দরকার নেই, আমি তো 100 টাকা ধরেই বের করেছি, লাভ হচ্ছে 25 টাকা, তাহলে এটাই আমার শতকরা লাভ। তাহলে আমার শতকরা লাভ কত 25 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখো, উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা কি, ওই শ্রেণীটির পরিসংখ্যা বাই শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য। এবার কোন একটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য আমরা কি করে বার করি, ওই শ্রেণীটির ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা। আমাকে এখানে বলেছে প্রথম শ্রেণীর, তাহলে এখানে প্রথম শ্রেণী কোনটা, এইটা 70 থেকে 74 আর 3, তাহলে 70 থেকে 74 হলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে 74 - 70, এখানে এটা ঊর্ধ্ব এটা নিম্ন, তাহলে হচ্ছে 4, আর এর পরিসংখ্যা কত 3, তাহলে এর ঘনত্ব কত 3/4, এটা ভাগ করে দেখবে অ্যান্সার আসে 0.75। ঠিক আছে, আচ্ছা এবারে পরেরটা দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে এই চিত্রে ত্রিভুজ এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার এবং ভূমি মানে বিসি = 20 মিটার হলে এর উচ্চতা এইচ কত হবে। এবার আমরা জানি এটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক।
তাহলে আমি যদি ধরি এখানে উচ্চতা 23 তো ধরাই আছে, তাহলে হিসাব মতন এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ, ভূমি কত 20 মিটার, এই উচ্চতা কত এইচ, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু এইচ, অ্যাকচুয়ালি এটা মানে কাটাকুটি হলে কত হয় 10 এইচ, তাই তো, এই 2 আর 20 কাটলে হয় 10 এইচ, তাহলে অ্যাকচুয়ালি 10 এইচ মানে যা, মানে এটাই তো ক্ষেত্রফল, তার মানে এইটা মানে যা 96 মানে তাই, তার মানে 10 এইচ ইকুয়ালস টু 96, তাহলে এইচ কত 9.6 মিটার, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 9.6 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এভাবে এখানে 3-এর দাগের কোশ্চেনটা শেষ হলো। এরপরে হচ্ছে 4-এর দাগের কোশ্চেন। আচ্ছা তোমাদের 4-এর দাগের কোশ্চেনে দুটো অর রয়েছে, মানে এটা নাহলে মানে অথবা আরেকটা, তো আমি দুটোই করাবো। তো ফার্স্ট একটা অঙ্কন টাইপের রয়েছে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং সমান সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এবার ওই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। আচ্ছা এইখানে আমি প্রসেসটা লিখে রেখেছি, কেন লিখেছি আমি এখন তোমাদের ওটা এঁকে দেখাবো, যদি কারোর ধরো পরে মনে মানে আঁকাটা দেখার পর মনে পড়ছে না যে এরপর কি ছিল, তখন তারা এখানে চোখ বুলিয়ে নেবে, তো তাদের সুবিধা হবে মানে মনে করতে। তাহলে চলো তোমাদের তাহলে আমি এঁকে দেখাই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার করে, এবং আমাকে ওখানে কি বলেছে যে সেই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তো তোমাদের বইতে যে সম্পাদ্যগুলো দেওয়া আছে সেখানে দেখবে একটা সামান্তরিক মানে আঁকার কথা আছে এবং তার সঙ্গে তার একটা কোণ দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ সামান্তরিকের কোনো একটা নির্দিষ্ট কোণ হয় না, তো সামান্তরিক কোণ আমার যা খুশি হতে পারে, তাই ওখানে একটা আমাকে নির্দিষ্ট কোণের ভ্যালু দেওয়া আছে। কিন্তু দেখো আয়তক্ষেত্র দেওয়া নেই, কেন? কারণ একটা আয়তক্ষেত্রের মানে একটা কোণের মান সবসময় 90 ডিগ্রি হয়, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এইগুলো হয় মানে এদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। তাই আমাদেরকে এখানে ভেবে নিতেই হবে যে আয়তক্ষেত্র আঁকবো মানে তার প্রত্যেকটা কোণ আমাকে 90 ডিগ্রি করতেই হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আগে আমরা ত্রিভুজটা আঁকি। তা 8 সেন্টিমিটার হচ্ছে দুটো সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি যদি ভূমিটা 8 সেন্টিমিটার নিই, তাহলে আমি ফার্স্টে ভূমিটা 8 সেন্টিমিটার নিই। তা ধরো এটা হচ্ছে ভূমি নিলাম, ওই ত্রিভুজটার বিসি ভূমি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আমি যদি ঠিক এরকম বরাবর আরেকটা ভূমি আঁকি, সরি আরেকটা বাহু আঁকি ত্রিভুজটার, তাহলে এই দুটো সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা 30 ডিগ্রি হবে। তাহলে এখন আমি যদি এটাকে 30 ডিগ্রি করতে চাই, তাহলে এখন আমাকে বি বিন্দুতে বসিয়ে চাঁদার সাহায্যে 30 ডিগ্রি করতে পারো, বা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 30 ডিগ্রি নিলাম। এবারে বি বিন্দু থেকে 30 ডিগ্রি কোণের ঠিক অ্যাঙ্গেল করে আমরা একটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের আরেকটা বাহু নেব। আমি 2 থেকে বসিয়ে তাহলে 10 পর্যন্ত কাটবো, তাহলে এটা হচ্ছে আরেকটা বাহু 8 সেন্টিমিটার। তাহলে এই পয়েন্টটার নাম দিই হচ্ছে এ পয়েন্ট। তাহলে এখন আমি এ আর সি বিন্দুকে যোগ করে দিই, তাহলে আমার ত্রিভুজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ যার এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এই আঁকাটার ক্ষেত্রে এবি সমান সমান বিসি, এইটা হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এবং কোণ এ বি সি দুটো সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এবার কি করব, বিসি বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাহলে বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক মানে এর অর্ধেকের বেশি দৈর্ঘ্য নেব, আমি এখানে প্রায় পুরোটাই নিয়ে নিয়েছি, নিয়ে ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ একবার বি বিন্দুতে বসে কাটতে হবে, দেখতে পাচ্ছ আশা করি। সেম ভাবে একই বৃত্তচাপ নিয়ে সি তে বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, দেখো নিচের বৃত্তচাপটা কেটেছি। ঠিক আছে, এবার এই দুটো ছেদ বিন্দুকে একে অপরের সঙ্গে যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে দেখো যুক্ত করে দিলাম, তাহলে আমার লম্ব দেখো যুক্ত করে দিয়েছি, তাহলে আমার লম্ব সমদ্বিখণ্ডক আঁকাটা কমপ্লিট হলো। তাহলে এটা আমি সাপোজ এটার নাম দিই হচ্ছে ডি বিন্দু, যে এই লম্ব সমদ্বিখণ্ডকটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এবার এটা লম্ব সমদ্বিখণ্ডক হয়েছে কিনা তোমরা একবার রিচেক করতে পারো। এই দেখো 3 থেকে বি থেকে ডি দেখো 4 সেন্টিমিটার, আবার ডি থেকে সি দেখো 4 সেন্টিমিটার। 8 কে দুভাগে ভাগ করলে কি হয়, 4 4 করেই তো হয়। লম্ব সমদ্বিখণ্ডক, এবং সমদ্বিখণ্ডক তুলে প্লাস লম্ব মানে কি, এই কোণটা হচ্ছে অটোমেটিক আমার 90 ডিগ্রিও হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রিও হয়ে গেল। এবার কি করব, এবারে এ বিন্দুতে
এই যে বিসি সমান্তরাল একটা সরলরেখা টানবো। এবার বিসি এর সমান্তরাল একটা যে পিকিউ সরলরেখা টানতে হবে এই বিন্দু দিয়ে, তার জন্য আমরা কি করব, ফার্স্টে বিসি এর মাপটা নেব, যে বিসি 8 সেন্টিমিটার এই মাপটা নেব, নিয়ে এই বিন্দু দিয়ে সেটা বসিয়ে সেই সেম মাপ নিয়ে এখানে একটা দেখো বৃত্তচাপ টানবো। ঠিক আছে, টানলাম। এবার সেম হচ্ছে, এবার যেহেতু এবি আর এসি দুটোই হচ্ছে 8 করে, তাহলে বিসি মানে যা এবি মানে তাই। তো আমার এখানে অলরেডি আমার কাছে বিসি মাপ আছে, মানে করে দেখো এবির সঙ্গে দেখো সমানই হচ্ছে। তো এবার সি বিন্দু দিয়ে ওই মাপটা নিয়েই আরেকটা এখানে বৃত্তচাপ টানবো, হলো। এবার এই দুটো বৃত্তচাপ একে অপরকে একটা পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটা দিয়েই এ বিন্দুর মানে এবার এই পয়েন্টটার সঙ্গে এ বিন্দুকে যুক্ত করে দেব, তাহলে আমি বিসি এর সমান্তরাল পিকিউ সরলরেখা পেয়ে যাব। যুক্ত করে দিলাম, দেখো এটা হচ্ছে পিকিউ সরলরেখা, বিসি এর সমান্তরালই হচ্ছে, এবং এই যে লম্ব সামুদ্রিক খণ্ডক এটা দেখো এই পিকিউ সরলরেখাটাকে ই পয়েন্টে ছেদ করছে। তাহলে এইখানে যে আয়তক্ষেত্রটা আঁকতে হবে, তাহলে ইডি হচ্ছে আয়তক্ষেত্রের একটা বাহু, এই কোণটা হচ্ছে 90°, কারণ অলরেডি আমি এটা একটা লম্ব সামুদ্রিক খণ্ডকই এঁকেছি, মানে কি এর দুদিকে দুটো 90° কোণ তৈরি হয়েছে। এবার আমরা কি করব, এই যে সিডি এর এই যে মাপটা রয়েছে, সিডি এর এই মাপটা নেবে বা ডিসি এর এই মাপটা নেবে। এবার এই ডিসি এর মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে ইকিউ থেকে একটা বৃত্তচাপ কেটে নেবে, যেটা হচ্ছে ইকিউ কে সাপোজ এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এবার এফ আর সি এই দুটো বিন্দুকে যুক্ত করে দেব। তাহলে সি ডি ই এফ এইটা একটা দেখো আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। দেখো এটাও 4, এটাও হিসাব করে দেখবে 4, এটাও 4, এটাও সরি আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। তার মানে এই দুটো বাহু হচ্ছে 4 আর এই দুটো বাহু হচ্ছে একটু বড় এগুলোর থেকে, এবং প্রত্যেকটা কোণ হচ্ছে 90° করে। ঠিক আছে, তাহলে এইখানে এভাবে আমাদের আঁকাটা শেষ হলো। তাহলে এইখানে লিখে নেবে যে তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান চতুর্ভুজ বা আয়তক্ষেত্র সিডি ইএফ এর ক্ষেত্রফল। আচ্ছা, আরেকটা কথা, এখানে আমি এটা পেনে এঁকেছি, তোমরা অবশ্যই খাতায় যখন করবে তখন তো দুদিকে তো রুল তো টানবেই, সঙ্গে এটা অবশ্যই যা করার সব পেন্সিলে করবে, কারণ সম্পাদ্য সবসময় পেন্সিলে করতে হয়। এটা আমি তোমাদেরকে বোঝানো মানে একটুখানি হাইলাইট করার জন্য পেন দিয়ে করেছি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আমার আঁকা হয়ে গেল। তাহলে পরের কোশ্চেনটা করি। তাহলে বুঝতে পারলে যে কি করে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ সিডিইএফ আমরা আঁকলাম, মানে আয়তক্ষেত্রটি আঁকলাম। এবং তোমাদের বইতে আয়তক্ষেত্রের মানে তোমাদের বইতে সেম অঙ্কই রয়েছে, বাট সামান্তরিক দিয়ে রয়েছে, তো সেখানে আমাকে একটা কোণ উল্লেখ করতে হয়েছিল না। বাট আমরা এখানে আয়তক্ষেত্র জানি তো, যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ অবশ্যই 90° হয়। আয়তক্ষেত্র কেন, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90° হয়। তাই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলে দেওয়া থাকলে এখানে আয়তক্ষেত্র কোণ ধরার দরকারই নেই, মানে আমাকে ভেবে নিতে হবে আয়তক্ষেত্র মানে প্রত্যেকটা কোণ 90°। আচ্ছা, যাই হোক, তাহলে বুঝতে পারলে। তাহলে এবার পরে যেটা রয়েছে অথবায় ওই কোশ্চেনটা করি। আচ্ছা, এখানে অথবাতে তোমাদের একটা পরিসংখ্যা বিভাজন ছকের এই ছকটার পরিসংখ্যা বহুভুজ আঁকতে বলেছে। তো এখানে আমি আগে বহুভুজটা এঁকে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি লম্বা না হয়। তো আমি জাস্ট তোমাদের এখন একটু করে বুঝিয়ে দিই। তো ফার্স্টে কি করবে, ফার্স্টে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো অক্ষ লম্বভাবে আঁকবো। দেখো এঁকেছি এক্স ও এক্স ড্যাশ, এই যে ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এরপর এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ছক কাগজে প্রত্যেকটা ঘর আমরা কত করে নেব, এটা বাহুর দৈর্ঘ্য 1 একক করে, এবং ওয়াই অক্ষ বরাবর ঠিক তাই নেব, একটা ঘর নেব 1 একক করে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 একক, ওটা হচ্ছে 1 একক। আচ্ছা, এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের যে আমি কি বলেছিলাম, পরিসংখ্যা বহুভুজ অঙ্ক যেটা আমি একটু আগে বলছিলাম না, যে ঠিক আগের শ্রেণীর মানে একদম ফার্স্ট শ্রেণীর ঠিক আগে একটা শ্রেণী নিতে হয় যার পরিসংখ্যা 0 নিতে হয়, এবং সেম ভাবে একদম লাস্ট যে শ্রেণীটা আছে তার ঠিক পরে আরেকখানা শ্রেণী নিতে হয়
তারও পরিসংখ্যা 0 নিতে হয়, না হলে আমি যদি পয়েন্টগুলোতে সরলরেখা দিয়ে যুক্ত না করি তাহলে আমার বহুভুজ আঁকাটা কমপ্লিট হয় না। তো এখানে ফার্স্ট শ্রেণী কি আছে 0 থেকে 5, তাহলে আমি এখন এই 0 থেকে 5 এর ঠিক আগে একটা সেম শ্রেণী নেব এবং ঠিক এই একই দৈর্ঘ্যের নেব। এখানে যদি দেখো প্রত্যেকটা শ্রেণী দেখো দৈর্ঘ্য কত করে 5 করে, এটা 5, এটা 5, এটা 5, এটা 5। তাহলে আমি এর ঠিক আগে একটা শ্রেণী নেব, তার মানে সেটা কেমন দেখতে হবে -5 থেকে 0, কারণ 0-র আগে তো -5ই হয়, তো মানে 0-র আগে তো সব তো মাইনাস সংখ্যাই হয়। তাহলে -5 থেকে 0 একটা শ্রেণী নেব, তার পরিসংখ্যা হবে 0। ঠিক সেম ভাবে এই 25, 30 হচ্ছে সবার লাস্ট শ্রেণী, তারপরে আমি আরেকখানা শ্রেণী নেব হচ্ছে 30 থেকে 35, তার পরিসংখ্যা হবে 0। ওটাই আমি এখানে লিখেছি, দেখো ঠিক আছে, এই লেখাটা বুঝতে পারলে। এবার কি করব, সব আমার শ্রেণীগুলো নেওয়া হয়ে গেল। এবার কি করবো, এবার প্রত্যেকটা যে শ্রেণী আমি পাচ্ছি তাদের প্রত্যেকের মধ্যবিন্দু বের করব। যেমন ধরো এই যে 0, 5, এটার এই মধ্যবিন্দু কি করে বের করবে, 5 যোগ 0/2 মানে হচ্ছে 2.5। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা মধ্যবিন্দু বার করবে। এর মধ্যবিন্দু হবে 7.5, এর মধ্যবিন্দু হবে 7.5, এটা হবে হচ্ছে 25/2 মানে এটা হবে হচ্ছে 12.5, মানে এভাবে ঠিক প্রত্যেকটা মধ্যবিন্দু বার করব এবং তার সঙ্গে তার পরিসংখ্যাগুলো নেব। তাহলে এক্স অক্ষ বরাবর আমি শ্রেণীর এই মধ্যবিন্দুগুলো নেব আর ওয়াই অক্ষ বরাবর আমি পরিসংখ্যাগুলো নেব। তাহলে আমার প্রত্যেকটা বিন্দু কেমন দেখতে হবে, 2,5, তার পরিসংখ্যা হচ্ছে 4। তারপরে বিন্দুটা হবে হচ্ছে 7,5, তার পরিসংখ্যা হচ্ছে 10। ঠিক এভাবে হচ্ছে প্রত্যেকটা বিন্দু দেখতে হবে। আচ্ছা, আগের শ্রেণীটা কত হবে, আগের শ্রেণীটা হবে -2.5, তার পরিসংখ্যা হচ্ছে 0, একদম যেটা মানে এটার আগের শ্রেণী যেটা আমরা 0 ধরবো। তাহলে এইভাবে আমরা এখানে প্রত্যেকটা বিন্দু নেব। দেখো এখানে তাই লিখেছি যে এরপর -2.5, 2.5, 4, 7.5, 10 প্রত্যেকটা বিন্দু নেব। এই যে লাস্ট যে শ্রেণীটা 30 থেকে 35, তার মধ্যবিন্দু কত 32.5, 0, এভাবে প্রত্যেকটার বিন্দুগুলো নেব। এবার এই বিন্দুগুলো আমি এখানে প্লট করব। তা দেখো এখানে আমি কি করেছি, এক্স ও এক্স ড্যাশ, দেখো 5 মানে এক একটা ঘর 1 একক, তার মানে কি 5টা পর মানে তার মানে 5টা ঘর হচ্ছে 5 একক, তাহলে এখানে 5, আরো 5 ঘর পর 10, 15 এভাবে নিয়েছি, লাস্ট 35 অব্দি নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো একটা করে ঘর 1 একক, মানে হচ্ছে 2, 4, 6 ঠিক এভাবে নিয়েছি। এবার ফার্স্ট পয়েন্টটা কি ছিল -2.5,0, তাহলে -2.5,0 মানে হচ্ছে দেখো এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, তাই তো। এবার এখানে এক্স্যাক্টলি 2.5 ঘরটা নেই, এখানে আমরা কি করেছি 2 আর 3 এর ঠিক মাঝখান বরাবর একটা আন্দাজ করে নিয়েছি 2.5, সেই 2.5,0 মানে হচ্ছে এই পয়েন্টটাই। ঠিক আছে, এরপরে দেখো পরের পয়েন্টে কি আছে 2.5,4, এখানে ঠিক তাই 0 আর 5-এর মাঝখানে একদম 2.5 ঘরটা নেই। তো এখানে আমি কি করেছি 0-র পর 1, 2, 3, এই 2 আর 3-এর মাঝখানে একটা মোটামুটি আন্দাজ করে ঠিক মাঝ বরাবর 2.5 নিয়েছি। এবার এই 2.5 আর ওপরে পরিসংখ্যা হচ্ছে 4, তাহলে আমার পয়েন্টটা এসে দেখো যে বি পয়েন্টটা এটা হচ্ছে 2.5,4। ঠিক এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমরা বসিয়েছি, বসিয়ে তারপর দেখো প্রত্যেকটাকে সরলরেখা দিয়ে যুক্ত করেছি। তাহলে প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি এখানে মোট আমি কটা শ্রেণী পাচ্ছি, মোট আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা শ্রেণীর, কারণ 6টা শ্রেণী আমাকে দেওয়াই আছে, আর 2টো শ্রেণীকে আমাকে এক্সট্রা সামনে পেছনে ধরতে হবে যাদের পরিসংখ্যা 0। তাহলে মোট হয়ে গেল 8টা শ্রেণী, 8টা শ্রেণীর 8টা বিন্দু, প্রত্যেকটা দেখো এখানে রয়েছে। এবং তারপর প্রত্যেকটাকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করবে, দেখবে একটা পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়ে যাবে। এবং এই আমরা বহুভুজটার নাম দিয়েছি ABCDEFGH বহুভুজ। তাহলে তাই আমি লিখেছি যে যোগ করে ABCDEFGH এই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে যেটা টাস্ক দেওয়া আছে সেপ্টেম্বরে। তাও যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।